চ্যাপ্টারের নাম হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া। তাহলে প্রথমেই আসি, সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি। দেখো, এই যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, এটা একটা মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। শুধু মনোবৈজ্ঞানিক নয়, একটা সমাজতাত্ত্বিক এবং মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। এখানে একজন ব্যক্তি তার জন্মের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এই যে সামাজিক পরিবেশের সঙ্গে যে খাপ খাইয়ে টিকে থাকা, এর প্রয়োজনে তাকে অনেক কিছু করতে হয়। এবং এই যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার জন্য যে শিক্ষা বা শিক্ষণ প্রক্রিয়া, তার বিভিন্ন স্তরে বাবা মা, পরিবারের বিভিন্ন সদস্যরা, আত্মীয় স্বজন, খেলার সাথী, সমবয়সী দল, বন্ধু, প্রতিবেশী, এছাড়াও বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, এছাড়াও কর্মের স্থান, মানে যেখানে কর্মস্থল বা যেখানে কাজের জন্য যাওয়া হয়, এবং চেনা অচেনা অনেকেই এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে বলতে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এই প্রক্রিয়াতে কি হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজস্ব যে ভাষা, তার যে নিজের পরিবারের বিভিন্ন নিয়ম কানুন, আদব কায়দা, আচার আচরণ, সামাজিক বিভিন্ন রীতিনীতি, সামাজিক শৃঙ্খলা, বিভিন্ন প্রথা পদ্ধতি, মূল্যবোধ, এগুলো আয়ত্ত করে। এবং এগুলো আয়ত্ত করার ফলে সে সমাজের উপযোগী একজন সদস্য হয়ে ওঠে। এই যে সারা জীবন ব্যাপী চলতে থাকা এই যে শিক্ষণ প্রক্রিয়া, একেই বলা হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। নিশ্চয়ই ব্যাপারটা বোঝা গেল। এই সামাজিকীকরণ যদি ঠিকঠাক না হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেই শিশু বা ব্যক্তির মানসিক বিকাশ ব্যাহত হবে, যার ফলে তার মধ্যে বিভিন্ন ধরনের অসামাজিক আচরণ লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু সমাজের ওপরও পরবর্তীকালে প্রভাব ফেলতে পারে। তাহলে এই যে সামাজিকীকরণ, এই প্রক্রিয়াটা আমরা এভাবেও বলতে পারি যে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে। সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য, যে সমাজের বিভিন্ন উপকারে লাগবে, সমাজের সঙ্গে মানিয়ে চলতে পারবে এবং সমাজের বিভিন্ন মানুষকে একত্রিতভাবে একীকরণ করে এগিয়ে যেতে পারবে। সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন কথা বলেছেন। প্রথমেই আসি জে.এস. রস। তিনি বলেছেন, সোশ্যালাইজেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ উই ফিলিং ইন অ্যাসোসিয়েট অ্যান্ড দ্য গ্রোথ অফ দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড উইল টু অ্যাক্ট টুগেদার। কথাটার মানে কি? তিনি বলতে চেয়েছেন যে সামাজিকীকরণ হচ্ছে এক ধরনের বিকাশ, যেখানে আমরা সবাই পরস্পরের সঙ্গে পরস্পরকে সংযুক্ত বলে আমরা অনুভব করতে পারি এবং এখানে ব্যক্তির সামর্থ্য ও দক্ষতার বৃদ্ধি ঘটে বা উন্নতি হয় এবং সকলে মিলে একসঙ্গে কাজ করার একটা ক্ষমতা অর্জন করে। মনোবিদ গ্রিন বলেছেন, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য চাইল্ড অ্যাকোয়ার্স আ কালচারাল কন্টেন্ট অ্যালং উইথ সেলফহুড অ্যান্ড পার্সোনালিটি। অর্থাৎ সামাজিকীকরণ একটা প্রক্রিয়া বা পদ্ধতি, যার দ্বারা কোনো একজন শিশু বিভিন্ন যে সাংস্কৃতিক বিষয়সমূহ সেগুলো আয়ত্ত করতে পারে, যা তার নিজ সম্পর্কে ধারণা, সেলফহুড বা নিজ সম্পর্কে ধারণা গঠনে সাহায্য করে এবং যেটা তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব গঠনেরও সহায়ক হয়। মনোবিদ হার্ন্ট অ্যান্ড নিউগার্টেন বলেছেন, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ children learn the ways of their society and make these ways part of their own personality. অর্থাৎ সামাজিকীকরণ একটা পদ্ধতি বা প্রসেস বা প্রক্রিয়া, যার সাহায্যে শিশুরা সমাজের রীতি নীতি নিয়ম কানুন এগুলো সম্পর্কে জানতে পারে এবং এই রীতি নীতি নিয়ম কানুন এগুলোকে তাদের ব্যক্তিসত্তা বা পার্সোনালিটির অংশরূপে গ্রহণ করতে পারে। তাহলে আমরা এক কথায় বলতে পারি বা গুছিয়ে বলতে পারি যে সামাজিকীকরণ হলো একটা নিরবিচ্ছিন্ন জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকে, সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে। এখানে রীতি নীতি নিয়ম কানুন আচার বিশ্বাস এগুলো সেই ব্যক্তি গ্রহণ করে, সেগুলোকে আত্মীকরণ করে এবং এর মাধ্যমে একজন ব্যক্তি সেই সব দক্ষতা বা অভ্যাস আয়ত্ত করে, যেটা তার সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় বা সমাজের বিভিন্ন মানুষকে নিয়ে একত্রে চলার ক্ষেত্রে খুব দরকারি বা প্রয়োজনীয়। এরপর আসি আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার প্রকারভেদ বা টাইপস অফ সোশ্যালাইজেশন সম্পর্কে। সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়ার যে বিভিন্ন প্রকারভেদ, তার মধ্যে প্রথমেই আমরা পাই প্রাথমিক সামাজিকীকরণ বা প্রাইমারি সোশ্যালাইজেশন।
এই প্রাথমিক সামাজিকীকরণ শুরু হয় শিশুর শৈশব অবস্থায় পরিবারের মধ্যে, কারণ শিশু শৈশব অবস্থায় পরিবারের মধ্যেই থাকে এবং সেই পরিবারের মধ্যে থাকাকালীন সে তার আশেপাশের যে মানুষজন, বাবা মা দাদু দিদা কাকু কাকিমা, তাদের যে বিভিন্ন ভাষা রীতি নীতি ভাব বিনিময় এগুলো যে প্রত্যক্ষ করে বা দেখে, তার থেকে বা তার সাহায্যে সে তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে শেখে। তাহলে এটাকেই বলা হয় প্রাথমিক সামাজিকীকরণ বা প্রাইমারি সোশ্যালাইজেশন। এরপরে আসি আমরা গৌণ সামাজিকীকরণ বা সেকেন্ডারি সোশ্যালাইজেশন কাকে বলে। যখন কোনো একজন শিশু তার পরিবারের বাইরে বেরোয়, অর্থাৎ স্কুলে যায় বা বাইরের পরিবেশের সঙ্গে মেশে, বাইরের মানুষজন আত্মীয় স্বজন খেলার মাঠ, এখানে বিভিন্ন মানুষদের সঙ্গে তাদের ইন্টারাকশন হয় বা ভাব বিনিময় হয় এবং তার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন রীতিনীতি আদব কায়দা আচার আচরণ এগুলো আয়ত্ত করে। এই ধরনের সামাজিকীকরণকে বলা হয় সেকেন্ডারি সোশ্যালাইজেশন বা গৌণ সামাজিকীকরণ। এরপরে আমরা আসছি দেখো পুনঃসামাজিকীকরণ বা রিসোশ্যালাইজেশন। যখন কোনো একজন ব্যক্তি সেনাবাহিনীতে যখন যোগদান করে, তখন সেই যে সেনাবাহিনী বা আর্মির কিছু নিজস্ব নিয়ম কানুন রীতিনীতি থাকে, তাহলে সেক্ষেত্রে তার পুরনো রীতিনীতি ত্যাগ করে বেশ কিছু নতুন রীতিনীতি গ্রহণ করতে হয় সেই আর্মিতে থাকাকালীন। তাহলে এই ধরনের যে সামাজিকতা বা সোশ্যালাইজেশন তাকেই বলা হয় রিসোশ্যালাইজেশন। এছাড়াও আমরা আরও কয়েক ধরনের সামাজিকীকরণ প্রক্রিয়া দেখতে পাই, যেমন ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। যখন কোনো একটা নতুন পরিবেশে কেউ কোনো জ্ঞান বা দক্ষতা লাভের জন্য যায়, যেমন শিশুরা বাইরে পড়তে যায় কোনো একটা নতুন পরিবেশে, তখন সেখানকার রীতিনীতি আদব কায়দা তাকে কিন্তু শিখতে হয় বা অ্যাডপ্ট করতে হয়। তাহলে এই ধরনের যে সোশ্যালাইজেশন তাকে বলা হয় ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। এছাড়াও অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, এক্ষেত্রে হচ্ছে কোনো একটা হয়তো গ্রুপ আছে, যে গ্রুপের একটা নিজস্ব রীতিনীতি আদব কায়দা রয়েছে, তাহলে অন্য কোনো একজন সদস্য যদি সেই গ্রুপে ঢুকতে যায়, তাহলে সেই রীতিনীতি নিয়ম কানুন তাকে সম্পূর্ণভাবে আয়ত্ত করে তাদের সঙ্গে কিন্তু দক্ষতার সঙ্গে তাদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে। তাহলে এক্ষেত্রে যে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়া ঘটে তাকে আমরা বলি অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। অন্যভাবে সামাজিকীকরণকে আমরা আরও কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথমেই আসে দেখো স্বাভাবিক সামাজিকীকরণ বা নর্মাল সোশ্যালাইজেশন, যেটা আমরা প্রাথমিক সামাজিকীকরণটাও কিন্তু এই স্বাভাবিক সামাজিকীকরণের মধ্যেই পড়ে। যে যখন শিশু বা বালক স্বতঃস্ফূর্তভাবে হয়তো খেলাধুলো করছে বা মানুষের সঙ্গে কথা বলছে, ইন্টারাক্ট করছে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সামাজিক জগতের সঙ্গে মিশে সে যে সমস্ত রীতিনীতি আচার আচরণ ইত্যাদি অনুকরণ করছে বা সেগুলোকে গ্রহণ করছে, সেই ধরনের সামাজিকীকরণকে আমরা বলছি স্বাভাবিক সামাজিকীকরণ বা নর্মাল সোশ্যালাইজেশন। এখানে কিন্তু কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, সে স্বাভাবিক পরিবেশে নিজের স্বাভাবিক কাজকর্ম করার ক্ষেত্রেই এই সমস্ত জিনিসগুলো শিখছে। এরপর আমরা আসি দেখো পরিকল্পিত সামাজিকীকরণ বা প্ল্যান্ড সোশ্যালাইজেশন। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আমরা এর মধ্যে ফেলতে পারি। বিদ্যালয় যেটা একটা প্রথাগত প্রতিষ্ঠান, সেখানে কি করা হয় না, ছাত্রদের বিভিন্ন ধরনের পাঠক্রম বা বিভিন্ন সহপাঠক্রমিক কর্মসূচি আমরা যেগুলোকে বলি, তার মাধ্যমে কিন্তু তাদের বিভিন্ন জিনিস শেখানো হয়। তাহলে এই ধরনের সামাজিকীকরণকে বলা হচ্ছে কি পরিকল্পিত সামাজিকীকরণ। এই পরিকল্পিত সামাজিকীকরণকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ইতিবাচক সামাজিকীকরণ এবং নেতিবাচক সামাজিকীকরণ। ইতিবাচক সামাজিকীকরণ কাকে বলে? এই ধরনের সামাজিকীকরণে দেখা যায় শিক্ষক বা অভিভাবক বা বয়স্ক ব্যক্তিরা তারা কিন্তু শিশুর মধ্যে মোটিভেশন তৈরি করে, তাদের মধ্যে প্রেরণা জাগ্রত করে, তাদের ভালোবাসে, তাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে। এর ফলে শিক্ষক অভিভাবক বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে শিশুদের একটা হার্দিক সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে সমাজেরও কিন্তু ভালো হয়। এই ধরনের যে সামাজিকীকরণ তাকে বলা হয় ইতিবাচক সামাজিকীকরণ। যে ধরনের সামাজিকীকরণে দেখা যায় যে বয়স্ক ব্যক্তিরা অভিভাবক বয়স্ক ব্যক্তি বা শিক্ষক তারা কোনো কিছু শেখানোর জন্য ছাত্রদের বা শিক্ষার্থীদের সঙ্গে কর্কশ আচরণ করেন, তাদের শাস্তি দেন, তাদের ভালোবাসা সহানুভূতি বা প্রশংসার চাহিদা পূরণ করেন না, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু সেই সমস্ত শিক্ষককে পছন্দও করে না এবং এর ফলে কি হয়, সমাজের পক্ষেও এটা শুভ হয় না। এই ধরনের যে সামাজিকীকরণ তাকেই বলা হচ্ছে কি নেতিবাচক সামাজিকীকরণ। এই যে সামাজিকীকরণ এটা আমাদের সমাজের কিছু মূল রীতি নীতি নিয়ম কানুন ইত্যাদির সঙ্গে পরিচিত হতে সাহায্য করে এবং এটা মানুষের যে ব্যবহার তাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে সামাজিকীকরণ। এরপরে আমরা আসি সামাজিকীকরণ প্রক্রিয়ারূপে শিক্ষা বা এডুকেশন অ্যাজ সোশ্যালাইজেশন প্রসেস। দেখো এখানে বলা হচ্ছে যে
একজন শিশু সে কিন্তু জন্মগ্রহণ করে একটা জৈবিক পরিবেশে, কিন্তু সে বড় হয় কোথায়? একটা সামাজিক পরিবেশে। এই সামাজিক পরিবেশে থাকাকালীনই কোনো একজন শিশু ভাষা, বিভিন্ন ধরনের অভ্যাস, প্রথা বা নিয়ম কানুন, রীতি নীতি, সামাজিক মূল্যবোধ, আদর্শমান এগুলোর সঙ্গে পরিচিত হয়। বয়স যত বাড়ে তত সামাজিক পরিবেশে সে বিদ্যালয় এবং পরিবার, প্রথমে পরিবার তারপর বিদ্যালয়, এর সঙ্গে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া করে এবং বিভিন্ন সামাজিক ভূমিকাও কিন্তু পালন করতে শেখে। বলা যেতে পারে এই যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন যে প্রসেস, তার মধ্য দিয়েই কিন্তু শিশুর শিক্ষা শুরু হয় এবং এক্ষেত্রে পরিবার, বিদ্যালয়, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম এবং অন্যান্য সংস্থা, এই সমস্ত জায়গা থেকে শিশু যে সমস্ত রীতিনীতি, আদব কায়দা বা বিভিন্ন প্রকার শিক্ষা অর্জন করে, সেই শিক্ষার ফলেই কিন্তু সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন প্রসেস দ্রুত হয়। এই যে পরিবার, বিদ্যালয়, বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম এবং অন্যান্য সংস্থার কাছ থেকে শিক্ষার্থী বা ব্যক্তি যে শিক্ষা পায়, সেই শিক্ষাই কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া বা সোশ্যালাইজেশন প্রসেসকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং শিশুকে সামাজিক করে তোলে। এরপর আমরা আসি সামাজিকীকরণের বিভিন্ন সংস্থাসমূহ বা এজেন্টস অফ সোশ্যালাইজেশন। আমরা দেখব যে এর মধ্যে কিন্তু প্রথমেই আসে পরিবার। শিশুর সামাজিকীকরণের প্রসেস শুরু হয় আমরা দেখলাম পরিবার থেকেই। প্রথমে শিশু পরিবারেই অবস্থান করে এবং সেখানে তার আশপাশের মানুষজনের কথাবার্তা, ভাষা, আচার আচরণ, নীতি ইত্যাদি তাকে যে সমস্ত শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে বা যে সমস্ত জিনিস শেখায়, সেগুলোই কিন্তু তার সামাজিকীকরণ প্রক্রিয়াকে কিন্তু শুরু করে। শৈশবে শিশু পিতামাতার উপর কিন্তু ভীষণভাবে নির্ভরশীল থাকে এবং এই শৈশবকালে ব্যক্তির যে সামাজিকীকরণে পরিবারই প্রধান ভূমিকা পালন করে। গণমাধ্যম বা মাস মিডিয়া এটাও কিন্তু সামাজিকীকরণের অপর একটা সংস্থা বা এজেন্ট বলা যেতে পারে। কারণ বয়স যত বৃদ্ধি পায় তত এই যে সামাজিকীকরণের যে অন্যান্য বিভিন্ন সংস্থাগুলো, সেটা গণমাধ্যম হতে পারে, সমবয়সী দল বা পিয়ার গ্রুপ হতে পারে, বিদ্যালয় হতে পারে, এগুলো কার্যকরী হয়। এবং এই যে গণমাধ্যম, টেলিভিশন, বেতার, চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, পুস্তক বা বই, বিভিন্ন ধরনের ম্যাগাজিন, এগুলো কিন্তু শিশুর ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে এবং এখান থেকেও শিশু নানা ধরনের সামাজিক রীতিনীতি আয়ত্ত করে। অর্থাৎ গণমাধ্যমও কিন্তু সামাজিকীকরণে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। সমবয়সী দল বা পিয়ার গ্রুপ সামাজিকীকরণের যে বিভিন্ন সংস্থা বা এজেন্টসগুলোর মধ্যে অন্যতম। দেখা যায় প্রথম বাল্যকাল, অর্থাৎ শিশুর যখন বয়স 6 বছর, অর্থাৎ যখন শিশু প্রথম স্কুলে যেতে শেখে, তখন থেকে কিন্তু এই সমবয়সী দল বা পিয়ার গ্রুপের প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। দলের নিয়ম নীতি তারা অনুসরণ করে। ব্যক্তির থেকে দল তাদের কাছে বেশি গুরুত্ব পায়। তারা সহযোগিতা, সহমর্মিতা এই সমস্ত গুণগুলো কিন্তু আয়ত্ত করে এবং এই যে দলের মধ্যে সবার সঙ্গে বোঝাপড়া, নেতৃত্ব দান করা, এই গুণগুলোও তাদের মধ্যে এই সময় তীব্রভাবে দেখা যায়। বয়ঃসন্ধিকালে এই সমস্ত গুণগুলো আরও তীব্র হয়ে ওঠে এবং এগুলো তাদের মধ্যে নতুন আদর্শ, মূল্যবোধ এগুলো তৈরি করে, যা তাদের সামাজিকীকরণে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এরপর আসছে বিদ্যালয়। বিদ্যালয়ের সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিভিন্ন পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কর্মসূচির মাধ্যমে সামাজিকীকরণে সাহায্য করে এই বিদ্যালয়, যাকে আমরা বললাম প্ল্যান্ড সোশ্যালাইজেশন বা পরিকল্পিত সামাজিকীকরণ। দেখা যায় বিদ্যালয়ে বিভিন্ন পাঠ্যক্রম নির্দিষ্ট থাকে। সেই সমস্ত পাঠ্যক্রম অনুশীলনের মাধ্যমে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে, যেমন সাহিত্য, গণিত, ইতিহাস, ভূগোল এবং এদের যে ব্যবহারিক কর্মসূচি, সেখান থেকে তারা কিন্তু ব্যবহারিক জ্ঞান অর্জন করে। এই যে বংশ পরম্পরায় এই বিষয় সম্পর্কিত সঞ্চিত জ্ঞান, অভিজ্ঞতা, কৃষ্টি এবং সংস্কৃতি, এগুলো বিদ্যালয়ের পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কর্মসূচির মাধ্যমে কিন্তু পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয়। সামাজিক পাঠ্যক্রমের মধ্যে দেখা যায় যে বিদ্যালয়ে থাকাকালীন সমবয়সী শিশুদের সঙ্গে আলাপ আলোচনা, বোঝাপড়া, একসঙ্গে কাজ করা, এগুলোর মাধ্যমেও সামাজিক শিখন ঘটে, যা শিশুর সামাজিকীকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়াও বিদ্যালয়ের লুক্কায়িত পাঠ্যক্রম বলতে কি বোঝানো হচ্ছে, যেগুলো বলা হয় না বা পাঠ্যক্রমে উল্লেখ করা নেই, কিন্তু শিশুরা আপনা আপনি শেখে। যেমন শিক্ষক যখন কথা বলছে, শিক্ষার্থী তখন কথা বলবে না, সময় মতো বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট তারা জমা দেবে। যখন শিক্ষক শ্রেণীকক্ষে ক্লাস করবেন, তখন ছাত্রদের কথা বলতে যদি বারণ করেন, তাহলে কোনো একজন ছাত্র কথা বলে পাশের ছাত্রও কিন্তু তাকে বাধা দেবে।
যখন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করবে তখন ছাত্ররা উঠে দাঁড়াবে এবং বিদ্যালয়ে যদি ইউনিফর্ম থাকে প্রত্যেকদিন সেই ইউনিফর্ম পরে তারা স্কুলে আসবে। তাহলে এগুলো কোথাও লেখা নেই, এগুলো কিন্তু স্বাভাবিকভাবেই বাচ্চারা শেখে, যেগুলো তাদের সামাজিকীকরণে বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও আর্থিক অবস্থা, ধর্ম, কর্মস্থল, ভাষা এগুলো কিন্তু সামাজিকীকরণের সংস্থা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এরপর আসি আমরা সামাজিকীকরণের তত্ত্ব বা থিওরিজ অফ সোশ্যালাইজেশন সম্পর্কে। এক্ষেত্রে চার্লস হর্টন কুলের লুকিং গ্লাস সেলফ থিওরি উল্লেখযোগ্য। এখানে কুলে বলেছেন যে সামাজিকীকরণের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি তার নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করে, একজন ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে সমাজ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই প্রসঙ্গে কুলে বলেছেন যে কোনো একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে সমাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুলে বলেছেন, আই এম নট হোয়াট আই থিঙ্ক আই অ্যাম অ্যান্ড আই এম নট হোয়াট ইউ থিঙ্ক আই অ্যাম, আই অ্যাম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই অ্যাম। কথাটার মানে কি? দেখো, লুকিং গ্লাস সেলফ থিওরি কথাটার মানে হচ্ছে যে আমি নিজেকে একটা দর্পণ বা গ্লাসে দেখছি, যে দর্পণ বা গ্লাসটা হচ্ছে সমাজ। তাহলে আমি সমাজের চোখে নিজেকে দেখছি। তাহলে আমি কি বা আমার ব্যক্তিত্ব সেটা কিন্তু সেটা নয় যেটা আমি চিন্তা করি। আই অ্যাম নট হোয়াট আই থিঙ্ক আই অ্যাম, অর্থাৎ আমি সেটা নই যেটা আমি নিজেকে ভাবি। অ্যান্ড আই অ্যাম নট হোয়াট ইউ থিঙ্ক আই অ্যাম, তুমি যেটা আমার সম্পর্কে ভাবো আমি সেটাও নই। তাহলে আমি কে? আমার ব্যক্তিত্ব কি? আই অ্যাম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই অ্যাম। তাহলে আমি আসলে সেই ব্যক্তি বা সেই মানুষ যেটা আমি ভাবি যে তুমি আমার সম্পর্কে ভাবো বা সমাজ আমার সম্পর্কে ভাবে। এটা বলেছিলেন কুলে এবং এটাকে বলা হয় লুকিং গ্লাস সেলফ থিওরি। আরও একটা থিওরি সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন সম্পর্কে দিয়েছেন বিজ্ঞানী G.H. মিড। তার তত্ত্বের নাম হচ্ছে আই অ্যান্ড মি থিওরি। এক্ষেত্রে আই বলতে ইন্ডিভিজুয়াল সেলফ অর্থাৎ নিজস্ব সত্তাকে বোঝানো হয়। সোশ্যালাইজড অ্যাসপেক্ট অফ মি অর্থাৎ আমাকে সোসাইটি কিভাবে দেখে সেটা হচ্ছে মি। তাহলে সামাজিকীকরণের দুটো তত্ত্ব, প্রথমটা লুকিং গ্লাস সেলফ থিওরি দিয়েছেন চার্লস হর্টন কুলে এবং আই অ্যান্ড মি থিওরি দিয়েছেন G.H. মিড। তাহলে মোটামুটি সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন ব্যাপারটা কি সেটা সম্পর্কে কিছুটা হলেও আশা করি ক্লিয়ার হলো। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরদিন আমরা এই চ্যাপ্টারের MCQ বা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। ধন্যবাদ।